এখন প্রকাশের স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন অধ্যাপক শামীম রাজী এবং সাংবাদিক আশরাফ কায়সার। আপনাদের দুজনকে স্বাগত। এখন প্রকাশে আমরা গণমাধ্যম নিয়ে আলোচনা করতে চাই যে এই যে 5ই আগস্টের আগের গণমাধ্যম এবং পরবর্তী যে এখন গণমাধ্যম চলছে, সম্প্রচারে আছে, পত্রিকায় আছে, এবং তাদের আমরা এর আগে আশরাফ ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে কিছু রং বদলে যাওয়ার ঘটনা ঘটে। এটা 90 পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন যারা ক্ষমতায় আসে তাদের বন্ধু হবার চেষ্টা করে গণমাধ্যম, বা বন্ধু রাখার চেষ্টা, নানা রকম বিষয় কাজ করে গণমাধ্যমে। সেই জায়গা থেকে আশরাফ ভাই শুরু করবেন নাকি সাহেব? মানে আচ্ছা, আশরাফ ভাই শুরু করেন। জি, আমরা 90 সালের উদাহরণ বলছিলাম, কিন্তু এবারের গল্প 90 সাল কেন, যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে সরকারের সাথে গণমাধ্যমকে কাজ করতে হয়, আবার সরকার গণমাধ্যমের একটা বড় সাবজেক্ট, এটিও সত্যি। আমরা সবসময় এই প্রফেশনাল ডেকোরামটা মেনটেন করেছিলাম। 90 সালে আপনি জানেন এরশাদের পতনের প্রায় 12 দিন আগ থেকেই গণমাধ্যম বেরুচ্ছিল না, তারা ধর্মঘট করেছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই স্বৈরাচারী সরকারের খবর প্রকাশ করবে না। তখন আমরা এমন হয়েছে যে আমরা বুলেটিন বের করেছিলাম আন্দোলনের পক্ষের শক্তি হিসাবে, টেলিগ্রাম বের হয়েছিল প্রেস ক্লাবের সামনে। আমার এখনো মনে আছে বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে, এরকম করে আমরা একটা বুলেটিন করেছিলাম। এবারের ঘটনাটি আমি অনেক দিন থেকে আঁচ করতে পারছিলাম যে আমাদের গণমাধ্যমের যাত্রাটি শুভ হচ্ছে না এবং সুখেরও হবে না। কেন? কারণ আপনি যখন একটি সরকারকে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে দেখেন, ওই কায়দা বা ওই কালচারের একটা নিয়ম হচ্ছে আপনি সব কিছুকে এনগালফ করে ফেলেন। রাষ্ট্রযন্ত্রকে আপনি সরকার মনে করেন, সরকারকে আপনি দল মনে করেন, আত্মীকরণ হয়ে যায়। এবং তাতে করে বেসামরিক প্রশাসন অনেকটা রাষ্ট্রের কর্মচারী থাকে না, দলের কর্মচারী হয়ে যায়। এবং আপনি দেখবেন আইন শৃঙ্খলা বাহিনী, মিলিটারি প্রশাসন, গণমাধ্যম যদি কিছুটা হলেও ওই জায়গাটাতে ইন্ডিপেন্ডেন্ট একটা রোলে থাকতে পারতো, তাহলে হয়তো আজকের পরিণতি সরকারটির জন্য এত খারাপ হতো না, গণমাধ্যমের জন্য এত খারাপ হতো না। আমরা যদি দেখি যে টেলিভিশনের কথা যদি বলি, টেলিভিশনের লাইসেন্স সরকার দেয় এবং সরকার এই দেশে এখনও মুখ চিনে চিনে লাইসেন্স দেয় এবং ধারণা করে যে তার পক্ষ হয়ে প্রচারণা করবে, এমনভাবে লাইসেন্স দেয়। তাদের দুটো জিনিস আমার মনে হয় এই সিচুয়েশন থেকে শেখার আছে। দেখুন 71 টিভি, আপনি যদি এখন 5 আগস্টের আগের সিচুয়েশন দেখেন, আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগার, মানে মোর রোমান দেন মানে রোম, এরকম। তো ওটি অসুস্থ ছিল, ওটি সাস্টেনেবল ছিল না এবং ওটি দরকারও ছিল না। আমার ধারণা কেউ তাদেরকে বলেনি এমন করে বাহুল্যভাবে 71 আওয়ামী লীগ বা শাসনযন্ত্রকে প্রমোট করতে। আবার 5 আগস্টের পরের 71 টিভি দেখে আমার মনে হচ্ছে বিএনপি বা তার পক্ষশক্তিও এতটা পরিবর্তন আশা করেনি। এখন যিনি তাদেরকে লাইসেন্স দিয়েছিলেন তাকে যদি আপনি এই টিভি দেখতে বলেন এখন, তার জন্য এটা একটা ব্যাপক শাস্তির আয়োজন হবে। শেখ হাসিনার কথাই আমি বলছি, ধরুন উনি লাইসেন্স দিয়েছেন। তার মানে শিক্ষাটা হচ্ছে লাইসেন্স দেওয়ার সময় আমরা যেন পেশাদারি মনোভাবটি রাখি, আমরা যেন যারা সাংবাদিকতার সাথে যুক্ত তাকে যেন লাইসেন্সটি দেই। তার রাজনৈতিক পরিচয় আমরা বিবেচনা নিতেও পারি, কিন্তু ভাবার কোনো কারণ নাই যে বিপদে পড়লে এই প্রতিষ্ঠানটি আমার পক্ষে দাঁড়াবে। দ্বিতীয় যেটি বোঝার দরকার, এবারের যারা বিপ্লব করলো, আন্দোলন করলো, তাদের যদি আপনি লেভেল অফ সফিস্টিকেশন দেখেন, সে কি 71 টিভি বা একটি ইত্তেফাকের অপেক্ষায় ছিল? তাদের কাছে এর কোনো প্রয়োজন নাই। এবং আমি দেখেছি তারা মূলধারার গণমাধ্যমের বাইরে, তারা একটা বিকল্প গণমাধ্যমের বা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষ। তারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েটার, তারা নিজেরা কন্টেন্টের অ্যাকুরেসি বোঝার অবস্থায় আছে। আমরা যে আপনি এবং ওই যে হাসনাত আবদুল্লাহ সহ আমরা বসেছিলাম খুব সাম্প্রতিক সময়, তখন কিন্তু আমরা ওদের প্রতিনিধি হিসাবে, এই তরুণদের প্রতিনিধি হিসাবে কিন্তু আমরা হাসনাত আবদুল্লাহর কাছ থেকে আমাদের এই গণমাধ্যম নিয়ে পর্যবেক্ষণটা আমরা দেখেছি। এবং এই জায়গাটা একটু আমি সামনের কাছে যেতে চাই যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এখন এই সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি সেই নাহিদ কিন্তু ইসলাম বসে কিন্তু একটা কথা বলেছে যে গণমাধ্যমের মধ্যে যে দলাদলিটা ওরা চায় না, একটা কমিশন হোক, অনেক কথা কিন্তু বলেছে। হ্যাঁ, যে গণমাধ্যম কীভাবে চলবে, গণমাধ্যমের এই যে নিজের সাংবাদিকদের মধ্যে যে দলাদলি, এই যে একটা তরুণদের কাছে কিন্তু একটা বড় চিহ্নিত বিষয় যে আসলে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা এক না, আমরা বিভিন্ন দলীয় ব্যানারের নিচে। এটাও আমাদের জন্য খুব বিব্রতকর যে তরুণরা এই বিষয়টি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে।
মানে আপনাদের দুজনের আলোচনা কিন্তু অনেকগুলো ক্ষেত্র উন্মুক্ত করে এবং যেগুলো সবগুলো আলোচনার দাবি রাখে। একদম শুরুতে যেটা আশরাফ ভাই বলছিলেন যে আমরা কর্তৃত্ববাদের যে বৈশিষ্ট্যগুলো থাকে আমরা সব কিছুকে একীভূত করে ফেলি, এবং একীভূত করা হলে যেটা হয় কোনোটা থেকে আর কোনোটা পার্থক্য করা যায় না। আপনি এই এত বড় পরিবর্তনের পরে এখন যদি আপনি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যান, আপনি দেখবেন যে সবাই এখনকার মতো হতে চেষ্টা করছে, যেন আগের আদর্শ আগের রঙের কোনো মূল্য নেই। আমি বলছি না মানে চলতে হওয়ার পন্থী, চলতে হওয়ার পন্থী তো অনেক উঁচু মানের বক্তব্য সেটা। মানে আপনি যদি দেখেন যে আমি আগের একটা আদর্শে ছিলাম, জি আগের আদর্শের সবাই যে দুষ্টু লোক ছিলেন তা তো না, অবশ্যই না। সবাই যে সুবিধাভোগী ছিলেন তা তো না। কেউ কেউ আদর্শের কারণে করেছেন, কেউ পরিস্থিতির কারণে করেছেন। আদর্শের কারণে করে থাকাটা ভালো। তার মানে ততটুকু থাকলেও তো এটি কিন্তু একটি ধারা। তার মানে যদি কেউ মনে করে থাকেন যে আমি আদর্শের কারণে ছিলাম, আমি কোনো সুবিধার জন্য না, আমি কোনো ক্ষতিকর কাজের জন্য না, আমি কোনো কাঠামোকে কোনো সুবিধা দেবার জন্য না, তাহলে তো তার এই মুহূর্তে পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না। তিনি তো স্থিরভাবে বসেই থাকতে পারতেন, তাই না? যে আমার বিপ্লব সফল হয়নি, আমার কর্মসূচি সফল হয়নি, অথবা আমি যেখানে ছিলাম আমি গৃহী, এখন আমি কোনো কিছুর মধ্যে নাই। আমরা সেই চিত্র প্রশাসনে দেখছি না, সেই চিত্র শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি না, সেই চিত্র শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখছি না, সেই চিত্র আমরা কোথাও দেখছি না, পেশাজীবীদের মধ্যে দেখছি না, কোনো পেশাজীবীর মধ্যে দেখছি না, সাংবাদিক সহ। মানে আমি আমি বৃহৎ অর্থে বলছি। তো তার মানে হচ্ছে যে সাংবাদিক এবং সাংবাদিকতা সংক্রান্ত প্রতিষ্ঠানটাকে আমি একেবারে আলাদা করতে পারছি না, যে তাকে একদম নিরপেক্ষভাবে আলাদা করে তাকে বিশ্লেষণ করবো। প্রথমে এই সীমাবদ্ধতাটা মানতে হবে আমাদের সবাইকে। আপনি যে প্রসঙ্গে ছিলেন, আমরা এতদিন যাবত, আমি শুধু 15 বছর বলবো না, তার সাথে যদি আরো 2 বছর যোগ করে আরো 5 বছর যোগ করে ধরুন 2 দশক, আমরা 2 দশক ধরে সাংবাদিকতা সম্পর্কে যতগুলো এলাকা চিহ্নিত করেছি তার একটা কিন্তু বারবার আমরা বলছি যে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। সাংবাদিকের অবশ্যই রাজনৈতিক অবস্থান থাকবেন। আমরা যত কৃতবিদ্য সাংবাদিকের নাম শুধু বাংলাদেশে নয় ভারতবর্ষে বলতে পারি, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। একটা সময় অনেকে আপনি বামপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। যখন 47-এ দেশ স্বাধীন হয়েছে তারাও কংগ্রেস মুসলিম লীগে ছিলেন। এখনো ভারতে আপনি দেখেছেন অনেক বড় বড় সাংবাদিক, এমজি আকবরের মতো লোকও রাজনীতির দলে যুক্ত হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তো এটা থাকতেই পারে, তো তার সঙ্গে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য যখন আপনি একটা অবস্থানে নামেন, তখন বাকি সাংবাদিকরা নিগৃহীত হন। আমার কাছে মনে হয় আশরাফে যে রাজনৈতিক দলের এজেন্ডার চেয়ে ব্যক্তি এজেন্ডাটা মুখ্য ছিল। কারণ যেটা আমরা বললাম আদর্শিক, তা আদর্শিকের চেয়ে এটা তো শুধু দুটোই হয়। আচ্ছা, আপনি যখন এই সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হন তখন তো আপনারও প্রাপ্তি হয়, এবং আপনি তো তাকেও টিকিয়ে রাখছেন। দেখেছি যারা আদর্শিক ছিল তারা বরং একটু। আমি আপনাকে এবার সত্যি কথা দেখুন, আমরা অনেক একাডেমিক আলোচনা করতে পারি এবং শামীম রেজা এখানে রয়েছেন, আমি কিন্তু মাঠের মানুষ এবং আমি নিউজ রুমের মানুষ এবং আমি এডিটোরিয়ালের মানুষ, আমি কন্টেন্ট বুঝি, আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে কথা বলতে পছন্দ করি, যে কারণে 71 টিভির নাম বললাম, যদিও আমাদের বন্ধুরা বড় ভাইরা তার সাথে আমাদের সহকর্মীরা আছে। শোনেন, আমরা একটু আগে বলছিলাম চলতি হওয়ার পন্থী, এটি অনেক উঁচু মার্গের কথা। আমরা একটু আগে বলছিলাম আদর্শিকভাবে রাজনৈতিক দল সমর্থন, এটিও অনেক গ্রহণযোগ্য। আমরা যে চিত্রটি গত 15 বছর, আমিও কিন্তু 15 বছরের সাথে আরো 7 বছর যোগ করে কথা বলতে চাই, 2 দশকের কথাই বলতে চাই, নাহলে বারবার মনে হবে যে ফ্যাসিবাদী শক্তিকে আমরা আমরা 2001 থেকে আপনি একবার ভাবেন তো, পৃথিবীর কোন জায়গায় সাংবাদিক কমিউনিটি বলতে পারবে তারা দলীয় কারণে বিভাজিত? আমি খুব বেশি উদাহরণ জানি না। আদর্শিক কারণে হতে পারে, যেমন করে শিক্ষকদের, যদিও শিক্ষকদের উদাহরণও সাংবাদিকদের মতোই দলীয় কারণে বিভাজিত, 2-1টি ভিন্ন উদাহরণ ছাড়া। আপনি আওয়ামী লীগের সাংবাদিক আর বিএনপির সাংবাদিক হিসাবে ইউনিয়ন ভেঙেছেন, প্রেস ক্লাবে দলাদলি হয়েছে এবং সারা দেশে তারা বিভক্ত। এটি একটি লজ্জার ঘটনা এবং এটি তারা যত দ্রুত বুঝতে পারবেন আমার ধারণা পেশার জন্য তত ভালো। আরও একটা কথা আপনাকে বলি, তারা বিদেশের উদাহরণ দেন। দেখেন, মানুষ, একজন সচেতন মানুষ সে যে রাজনীতি সচেতন হবে এটা তো খুব স্বাভাবিক। একজন সাংবাদিক তার বাইরে না। আপনার রাজনীতি সচেতনতা থাকতে পারে, দলের প্রতি সমর্থন থাকতে পারে, কিন্তু তার একটি মাত্রা রয়েছে, গ্রহণযোগ্য মাত্রা, সেটি তারা ভুলে গেছেন। এবং আপনি খুব রাইটলি বলেছেন, আমি কিন্তু দলের সাথে তাদের প্রেম বা আদর্শের প্রতি তাদের ভালোবাসা এগুলো কিন্তু দেখিনি। আমি যেটি দেখেছি যে ব্যক্তি স্বার্থ সিদ্ধি, কে বিদেশ সফরে যাবেন, কে প্রেস সচিব হবেন, কে পূর্বাচলে জমি পাবেন, এগুলো যদি একজন সাংবাদিকের ধ্যান জ্ঞান হয়, তার রেজাল্ট কিন্তু প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স, যেখানে আমরা দেখেছি যে 15 বছরে 15টি ভালো প্রশ্ন হয়নি, এবং উষ্মা কিন্তু আমরা প্রধানমন্ত্রীকেও করতে দেখেছি। দেখুন,
এই যে আপনি যদি- আমি এখানে একটু যোগ করে আসা ভাই, যে আমরা ওই যে আপনি যেটা মাঠের বললেন, আমরা তো মাঠের কাজ করতে যে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা একটা বিষয় আছে, যে প্রশ্ন করা, তো এইটা একটা দেখেছি। এটা আমি সব রাজনৈতিক দল বা সব রাজনৈতিক সরকারের সময় মাঠে কাজ করেছি। প্রশ্ন করতে গেলে দেখা যাচ্ছে আমার সহকর্মীরা আমাকে বলছে থামো, প্রশ্ন করার দরকার নেই, এবং সেটা আপনাকে সবসময় আপনাকে থামিয়ে দেওয়া হয় কিন্তু আপনার সহকর্মী। আমার সহকর্মী থামাচ্ছে, ওনারা কিন্তু প্রশ্ন নিতে চাচ্ছেন। ওনারা রাজনৈতিক দলকে আমি কখনোই দোষী করতে চাই না। এই কারণে দেখুন, আজকে আমি একটি কথা বলি, শেখ হাসিনা পড়ে গেছেন বলে আমরা সব খারাপ বলছি তা কিন্তু না। আমি নিশ্চিতভাবে জানি উনি কিন্তু এক একটা প্রশ্নের দারুণ উত্তর দিতে পারতেন, অধিকাংশ ব্যতিক্রম ছাড়া। উনিও কিন্তু ধরেন ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের ভূমিকা কি হবে, এই প্রশ্ন যখন তাকে দা হিন্দু করলো, তখন কিন্তু উনি দারুণ উত্তর দিয়েছিলেন, যেটি বাংলাদেশের কোনো সাংবাদিক করতে সাহসও পাননি, প্রশ্নটি আমরা ঢাকায়ও পাইনি। একজন সাংবাদিকের মূল কাজই তো তাই। আমি যে জায়গাটিতে বলছিলাম, দেখুন তারা অনেক সময় যুক্তি হিসাবে বলেন নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ানও তো রাজনৈতিক দলকে সমর্থন করেন। তারা ভুলে যান যে নিউজ এবং ভিউজের মধ্যে পার্থক্য আছে। নিউ ইয়র্ক টাইমস নিউজ ম্যানিপুলেট করে না যখন ট্রাম্পকে সমর্থন করে অথবা অন্য পার্টিকে সমর্থন করে। ভিউজে আপনি অনেক কিছু বলতে পারবেন, এবং সেটা আমরা বলেও দেই যে লেখকের নিজস্ব ভিউ রয়েছে অথবা এই পাবলিকেশনের ভিউজ রয়েছে। তারা নিজেদের স্বার্থে এই দুটি প্রতিষ্ঠানকে, এডিটোরিয়াল এবং নিউজকে গুলিয়ে ফেলেছেন। গুলিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা রাজনৈতিক কর্মীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। সাংবাদিক লীগ, আওয়ামী সাংবাদিক লীগ বলে তাদেরকে পরিচয় করলে 15 বছরের জন্য তাদের সুবিধা হবে। আচ্ছা, তা সেটি করতে গিয়ে তারা যেটি করেছেন, দেখুন অন্য 10টি প্রফেশন রাজনৈতিক দল সমর্থন করতে পারে, তাদের কর্মীর ভূমিকা অবতীর্ণ হতে পারে, এমনকি দাসের ভূমিকায় অবতীর্ণ হতে পারে, সাংবাদিকরা পারে না। কেননা আপনি তো খবর যোগাচ্ছেন আপনার দর্শক বা পাঠকের কাছে, তাকে বিভ্রান্ত করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? তাকে বিভ্রান্ত করার যে অপরাধ, সেটির অপরাধ কিন্তু অনেক বড় মাত্রায়। আমি বিরতিতে যাবো আশরাফ ভাই। শামীম ভাই, আমি এসে একটা বিষয় আলোচনা করতে চাই, যে ডিউজে, বিফিউজে এবং রিপোর্টার্স ইউনিটি খুবই গুরুত্বপূর্ণ 3টা সাংবাদিক সংগঠন ছিল। এই যে স্বার্থের ব্যাপারটা আমরা তুললাম, আমরা একটা সময় দেখতে পেলাম গত এই 17 বছর বা 1.5 দশকে দেখতে পারলাম যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর কেন্দ্রিক সাংবাদিক সংগঠন তৈরি হলো। সেইটা কিন্তু আরেক রকম ব্যাপার, যে ওইখানে আমার অভিজ্ঞতা আছে, আমি লিখেছি ওই জায়গা থেকে, যে কোনো সাংবাদিক বা গণমাধ্যম কর্মী যদি ওই দপ্তরে আলাদাভাবে যদি কারো বক্তব্য দিতে চাইতেন, তাহলে ওই সংগঠন থেকে যে ওই ব্যক্তিকে ধরা হতো, আপনি কেন ওনাকে একা দিলেন। এই যে এক ধরনের আমরা সিন্ডিকেটের কথা বলি, এখানে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে এই সাংবাদিকরা যে সাধারণভাবে যারা রিপোর্ট করে, ভালো রিপোর্ট করে, তাদের পরিবর্তে বিভিন্ন ট্যুর বা অন্যান্য যে সুযোগ সুবিধা তারা সুযোগ পেয়েছে। এই আলোচনাটা দুজনেই করবেন। আমি একটু বিরতিতে যাচ্ছি দর্শক, বিরতিতে যাচ্ছি। এখন প্রকাশ্যে ফিরে এসে কথা বলে সঙ্গে আছেন শামীম রাজা এবং আশরাফ কায়সার। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বিরতিতে যাওয়ার আগে এক ধরনের সিন্ডিকেট সাংবাদিকতা যেটা বলা হয়, সেইটার কথা বলছিলাম, যে দপ্তর ভিত্তিক, মন্ত্রণালয় ভিত্তিক। এটা নিয়ে আশরাফ ভাই যদি একটু শুরু করেন, তারপর। আপনি দেখুন, যখন সাংবাদিকতা তার পারপাস হারিয়ে ফেলে, তখন সে এক ধরনের ট্রেড বডি হিসাবে আবির্ভূত হয়, তখন সে একটা বার্গেনিং এজেন্টের মতো বিহেভ করতে থাকে। ততক্ষণে কিন্তু সাংবাদিকতা করার যে মূল কারণটি, সেটি হারিয়ে যায়। আপনি ধরেন এভিয়েশন জার্নালিস্ট ফোরাম, এখন তার একটা কোটারি স্বার্থ যুক্ত হয়। সে চেষ্টা করে বিভিন্ন এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান থেকে বিভিন্ন স্বার্থ নিয়ে বিদেশের কোন সফরে যাবেন ইত্যাদি করতে। কিন্তু এই সেক্টরটির যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম অথবা ভালো মন্দ তুলে ধরা, সত্য মিথ্যা তুলে ধরা, সেই পারপাসটি হারিয়ে ফেলে। আমার মনে হয় আমাদের সাংবাদিকতার শুধুমাত্র আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রিক যাদেরকে দেখেছি, যারা এই মুহূর্তে আপনি জানেন যে রাষ্ট্রীয় অপরাধের অভিযোগে অভিযুক্ত 51 জন তো বটেই, বাইরে আরও বেশ কয়েকজন আছেন, তাদের অপরাধটা কিন্তু অতীতে দেখা যায়নি। এটি একেবারে নতুন, অনেক বছর ধরে চলছিল। এর বাইরে কিন্তু সংবাদ সম্মেলন না করলে মনে হয় এতটা চোখে পড়তো না। আর প্রতিবার উনি সংবাদ সম্মেলন করছিলেন এবং মানুষ ততটাই বিরক্ত হচ্ছিল, সাংবাদিকতা পেশার প্রতি মানুষের ততটা অভক্তি চলে আসছিল, এবং আমাদেরকে ভাবতে শুরু করেছিল আমরা সবাই বোধহয় সেই হালুয়া রুটির অংশ নিয়ে এই সমাজে বেঁচে আছি। কিন্তু আপনি যদি ইউনিয়নের দিকে তাকান, সেটি দলভিত্তিক না হয়ে পেশাভিত্তিক হলে এই কমিউনিটির যে সুবিধা হতো, সেটাই এই কমিউনিটি পায়নি। ফলে সবার মনে হয়েছে যে যতটা দ্রুত
আখের গোছানো যায়, যতটা দ্রুত পেশাকে ক্যাশ কাউ হিসাবে ব্যবহার করে তার একটা অর্থনৈতিক সুবিধা নেওয়া যায়, এই জায়গাটিতে সাংবাদিকতা চলে গেছে। আমার মনে হয় এই যে কাস্টমসের জার্নালিস্ট ফোরাম অথবা এভিয়েশন জার্নালিস্ট ফোরাম, পর্যটনের কথা বলি অথবা আপনার স্টক মার্কেটের কথা বলি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখুন একজন সাংবাদিক একা এবং একক, তার আসলে কোনো ফোরাম, কোনো সমিতি, কোনো কিছু আমরা যখন মাঠে ছিলাম তখন তো এই ধরনের রিপ্রেজেন্টেটিভও ছিল না, পরে অনেক পরে ধরেন আমি বিচিত্রা একসময় কাজ করেছি, আমি 8 বছরে প্রায় 50-60টি কভার স্টোরি করেছি। আমি কোনো সমিতির অংশ ছিলাম না, কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম না, কোনো সন্ধ্যায় কারো খাবার খেতে আমাকে দাওয়াত দেওয়া হতো না, কিন্তু ওই প্রত্যেকটি রিপোর্ট করার প্রতিটি শব্দ আমার এখনো মনে আছে এবং আমি জানি আমি কত পরিশ্রম করেছি, অথবা 1-1.5 মাস খেটেছি। আমার পত্রিকা আমাকে সেই সুবিধা দিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, যে কারণে একসময় অনুসন্ধানী সাংবাদিকতার একটা দারুণ জোয়ার তৈরি হয়েছিল দেশে। এখন যদি আপনার সাবজেক্টের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে সাংবাদিকতা করতে হয়, সেটা পুলিশ, র্যাব, প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা আপনার একটা মন্ত্রণালয়, আরেকটা বিষয় র্যাব আর পুলিশ বলেন, একটা কিন্তু যে ব্রিফিং জার্নালিজম শুরু হয়ে গিয়েছিল, যে এই অনুসন্ধানী সাংবাদিকতার পরিবর্তে একদমই এটি হচ্ছে সিন্ডিকেটেড জার্নালিজম। ধরেন আপনি একটা নিউজ করলেন, ওটি 13টি পত্রিকায় চলে গেল, আমরা টের পাওয়ার আগেই ওখানে গিয়েছেন কিন্তু একজন হয়তো একটা ব্রিফিং পেপার হাতে পেয়েছেন, বাকিদেরকে দিয়ে দিলেন। আমি একটু শাহিনবার কাছে, কারণ ওনার ছাত্ররাই তো ছাত্রছাত্রীরাই মাঠে কাজ করছেন, সেই জায়গা থেকে আমরা মানে দেখলাম যে বিষয়গুলি আশরাফ ভাই এবং আমি কথা বললাম, তরুণ যারা নতুন আসছে, বিশ্ববিদ্যালয় থেকে আসছে বা শুধু যে গণযোগাযোগ বিভাগ থেকে আসছে তা না, নানা বিভাগ থেকে আসছে, বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আসছে, এই তরুণরা এসে কিন্তু এখানে এসে সাংবাদিকতার একটা ভুল ধারণা পাচ্ছে। দুটো দেখুন, একটু আগে কাসিফ যেমন একটা কথা বলছিলেন যে একাডেমিক আলোচনা এবং মাঠের আলোচনা, এই বিভাজনটাও আমাদের এখানে কিন্তু খুব সাপ। যেমন ধরুন এখন যদি আমি বলি যে ও তো আগে মাঠের রাজনীতিবিদ ছিল, এখন অন্তর্বর্তীকালীন সরকার তাহলে একাডেমিক রাজনীতিবিদ, ও মাঠের কাজ জানে, আমি এটা জানি। আমি যে কারণে সচেতনভাবে ধরুন দীর্ঘদিনের এই ধরনের প্রত্যক্ষ পরোক্ষভাবে সাংবাদিকতা গণমাধ্যমের সঙ্গে যুক্ত হওয়ার কারণে বিরাট একটা অংশ আমার শিক্ষার্থী বন্ধু কিংবা পরিচিত জন, আমি খুব সচেতনভাবেই তাদের নাম বলি না, কিংবা হয়তো চ্যানেলের নাম বলি না, একেবারে ইচ্ছাকৃতভাবে, এবং বয়সের কারণে অনেক ক্ষেত্রে পিতৃসুলভ কারণেও অনেকের নাম বলা যায় না। তো একেবারে বাস্তবতা বয়স হচ্ছে, এবং বাস্তবতা যদি এমন হয় যে ধরুন কেউ একজন হয়তো ফোন করে বললেন যে স্যার আপনি কি জানেন যে আপনার এই ছাত্র বা ছাত্রী এরকম প্লট পেয়েছেন এত কাঠার, এবং সেটা কোনো কোনো সময় খুব প্রথমে হয়তো অবাক হই যে কি ব্যাপার, আমি তো অভিযোগ গ্রহণকারী কোনো কর্তৃপক্ষ না, আমাদের শিক্ষার্থী কেন অভিযোগটা জানাচ্ছেন, সে হয়তো কাউকে না পেয়ে চিন্তা করছে যে যদি তার শিক্ষককেও অন্তত তার কষ্টের কথাটা বলা যায়, হয়তো আমি কখনো বলেছি যে আচ্ছা ও পেয়েছে তা তুমিও না হয় আবেদন করো, এবং কোনো কোনো সে ক্ষেত্রে হয়তো শিশুর মতো বলছে এত কাঠা পেয়েছে, আমরা ঠিক আছে তুমি অর্ধেকের জন্য আবেদন করো, দেখুন ও 7 পেয়েছে তুমি না অর্ধেকের জন্য করো। পরিস্থিতিটা এমন গেছে, আমি আবার যদি শুরুর আলোচনাতেই যাই, আপনি অন্য কাঠামো থেকে সাংবাদিককে আলাদা করতে পারছিলেন না, আপনি অন্য কাঠামো থেকে বুদ্ধিজীবীদেরকে আলাদা করতে পারছিলেন না, আপনি ওই কাঠামো থেকে নাগরিক সমাজকে আপনি আলাদা করতে ব্যর্থ হচ্ছিলেন। অন্তত 80-র দশক পর্যন্ত আপনি চিহ্নিত করতে পারতেন যে এরা বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান ভিত্তিক এক ধরনের শব্দ ছিল বুদ্ধিজীবী। উনি যখন বিচিত্রায় কাজ করতেন তখন সেখানে সিভিল সোসাইটির কোনো শব্দ খুঁজে পাওয়া যাবে না, আপনি আর্কাইভে যান, পুরনো বিচিত্রা বের করেন, দেখবেন সব আছে বুদ্ধিজীবী, আপনি সিভিল সোসাইটি শব্দটা সেখানে পাচ্ছেন না, এটা তো 90 পরে আসলো, তারপরেও সেখানে তারপরে আপনি জানতেন যে কে বুদ্ধিজীবী, কে মোটামুটি সিভিল সোসাইটি, কে রাজনীতির সঙ্গে আছেন কিন্তু তারপরেও তার সক্রিয়তা বজায় রাখেন, কে সাংস্কৃতিক কর্মী। আমি সাংবাদিক আসার আগে বলবো 90-এর এরশাদ সরকারের পতনের পরে যে পরিমাণের সাংস্কৃতিক সংগঠন তৈরি হয়েছিল, কবিতা থেকে নাটক থেকে অভিনয় থেকে সমস্ত ক্ষেত্রে, তারা কি তাদের জায়গাটা রাখতে পেরেছেন? তারা কোন জায়গাতে আছেন আপনি কল্পনা করে দেখুন। জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত আমি ধরুন মনে রাখতে হবে, যিনি সব সাংবাদিক তো আর এক ওরিয়েন্টেশন থেকে যান না, সবাই বিদ্যায়তন থেকে সাংবাদিকতা প্রশিক্ষণ নিয়ে যাননি, অনেকের ক্ষেত্রে সময় হয়নি, এরকম সংস্কৃতি কর্মী ছিলেন, এরকম রাজনীতির কর্মী ছিলেন, এরকম বুদ্ধিজীবী সমাজের ছিলেন, এরকম নাগরিক সমাজের হয়ে উঠতে পারতেন, তারাই কিন্তু আজকে পরিণত যারা। আমি যদি লোভ সামলাতে পারছি না এই জায়গায় যোগ করি, সাংবাদিক ইউনিয়ন অথবা প্রেস ক্লাবের নেতৃবর্গ কে আমরা যেভাবে দলের দাস হিসাবে ব্যবহৃত হতে দেখলাম বা নিজেরাই তারা এগিয়ে আসলেন, একইভাবে কিন্তু আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট অথবা জাতীয় কবিতা পরিষদের মতো প্ল্যাটফর্ম, যাদেরকে একসময় আমরা ভাবতাম যে তারা সত্যের পক্ষে দাঁড়াবেন, প্রতিবাদের ভাষা হবেন, আপনি গত 20 বছরে জাতীয় কবিতা পরিষদের স্লোগানগুলো একবার পড়বেন,
আপনি টের পাবেন যে অধপতনের কোন জায়গায় তারা দাঁড়িয়ে গেছেন। যেটি আমাদেরকে একসময় লোম দাঁড়িয়ে যেত ওই স্লোগান পড়লে, সেটি এখন উন্নয়নের গুণ, আমাদের শেখার বিষয় ছিল উন্নয়নের মানে গুণগান। এখানে কেন একটা বিষয় যে সামনে যারা ছিলেন সেই মুখগুলোতে হারিয়ে কেন গেল, কারা কেন সামনে আসলো? কেন কাসুন্দি ঘাটছি এই আলোচনার জন্য, সেটা খুব জরুরি। যে আপনি দেখুন যে যিনি আজকের পরিণত বয়সী সাংবাদিক, যিনি একটা চ্যানেলের প্রধান, যিনি একটা পত্রিকার সম্পাদক, অধিকাংশ ক্ষেত্রে তো আমাদের কম বয়সীরা কম যান, একটু বয়োজ্যেষ্ঠরাই আমাদের রীতিই তাই, আমরা একটু বয়স্ক লোক বেশি পছন্দ করি, আমরা মনে করি বয়স হলেই তার মেধা হবে, যেটা এবার গণঅভ্যুত্থান প্রমাণ করলো যে সেটা যে সবসময় সেটা না, সঠিক না। ৭১-ও প্রমাণিত হয়েছে। যদিও সরকার গঠনে কিন্তু আমরা আবার ওই পথে হেঁটেছি। আমরা একটু আমি খুব খুশি হতাম যদি আমরা উল্টো পথে এবার হাঁটতে না, পারতাম। এটা আমাদের, আমি যত শিক্ষা প্রতিষ্ঠানের ওই উপাচার্য উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখি যে বয়স্ক খুঁজছি এখন, সেক্ষেত্রে চুলের রং একটা বিষয় আছে তার একটা পরিবর্তন দরকার। বিএসএস বা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ওই বরাবরের মতো সে প্রবীণ না, প্রবীণ না। আমাদের তরুণ বন্ধু। এখন তুষার যে আলোচনায় ছিলাম, যিনি আজকে এই দায়িত্বে আসছেন বা যারা ছিলেন, যেসব চ্যানেলের কথা বলছি, পত্রিকার কথা বলছি, গণমাধ্যম প্রতিষ্ঠানের কথা বলছি, তিনি হয় একসময় প্রোগ্রেসিভ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, নাম তো বলার প্রয়োজন নাই, তিনি সংস্কৃতি কর্মী ছিলেন, তিনি ওই ধরনের কোনো কিছু করতেন, তার ক্ষেত্রে তাহলে ব্যত্যয়টা কেন ঘটলো? তার ক্ষেত্রে এই ঘটনা কেন ঘটলো? তিনি তো ওই অবস্থার মধ্যে দিয়ে আসছেন। এখন তো তাহলে প্রত্যেকের নাম ধরে ধরে বলতে হবে। আমরা তো জানি, আমরা কি ঠিকুজি জানি না কে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ছিলেন, কে অন্য বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কে ছাত্র ইউনিয়ন করতেন, কে সিপিবি করতেন, কে অমুক করতেন, প্রত্যেকের সম্পর্কে আমরা বলে দিতে পারবো। ঘটনাটা হলো এমনভাবে করাপ্ট করা হয়েছে একটা পদ্ধতি থেকে, এবং কিছু লোক এই করাপ্ট হওয়াতে সহযোগিতা করেছেন, নিজে হয়েছেন, অন্যকে তিনি একইভাবে একই দোষে দুষ্ট করেছেন। দেখুন, ইউনিয়ন যখন বিভাজিত হচ্ছে, মানে গোষ্ঠী প্রধান তৈরি হয়ে গিয়েছে, গোষ্ঠীতন্ত্র সাংঘাতিকভাবে। ইউনিয়ন যখন আপনি আজকে বলুন, আপনি যদি সাংবাদিকদের নিরাপত্তার কথা বলেন, আমরা সাংবাদিক নিরাপত্তার একটা অংশ হচ্ছে তার ফিজিক্যাল হার্ম করা, তাকে হুমকি দেওয়ার একটা। আমরা কিন্তু বারবার মনে আছে, আপনার সঙ্গে বহুবার আমরা বসেছি আলোচনায়, যে তার জব সিকিউরিটির কি হবে, চাকরির নিশ্চয়তা কি হবে, তার সুবিধাদি কি হবে। আমি এখানে একটা দাবি তুলি, অন্য অনেক প্রফেশনালদের মতো সাংবাদিকদেরও আয়ের উৎস সম্পর্কে তদন্ত করা হোক, এবং আমি খুব জেনুইনলি কথাটা বলছি। দেখুন, আমরা যখন অন্যকে এইটা একটা আসলে ব্যাপার মনে আছে কিনা যে ওই ১/১১ পর কিন্তু শুরু হয়েছিল, তারপর কিন্তু আর না, প্রতিবারই শুরু হয়, তারপরে ওটি কোনো জায়গা পৌঁছে। আশরাফ ভাই এবং আমি যদি দাবি করি যে অমুক সচিব বা চিকিৎসক বা প্রকৌশলীর এই আয়ের উৎস নিয়ে মামলা করা উচিত বা তদন্ত করা দরকার, আমার এবং আশরাফ ভাইয়েরও কিন্তু দরকার আছে। তুষার, আপনাকে একটা কথা বলি, যে কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে সাংবাদিকদের আয়ের উৎস নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন শুনতে হয়, এবং তাদের আয়ের বর্ণনা সবচেয়ে বেশি জানতে হয়, এবং তারা কে কোথায় কি করেছেন এটি দিবালোকের মতো পরিষ্কার। সেটি আমার মনে হয় এবার করা উচিত। গত ১৫ বছরের অভিজ্ঞতা থেকে আমার এটি মনে হয়েছে যে তাদেরও আয়ের উৎস, তারা অন্য সম্পর্কে, কোনো সচিব, কোনো ব্যবসায়ী, কোনো রাজনীতিক সম্পর্কে লেখার আগে তারা যেন তাদের আয় উৎসটা কি পরিষ্কার করে ফেলেন। দ্বিতীয় হচ্ছে, সরকারের সাথে সংযুক্তি, এটি যেন প্রফিট সেন্টার হিসাবে ব্যবহৃত না হতে পারে, এটি কমিয়ে ফেলতে হবে। তখন আপনি দেখেন, প্রেস কনফারেন্সে যাওয়ার লোক খুঁজে পাবেন না, প্রশ্ন করার লোক খুঁজে পাবেন না, এবং ওই তেলে প্রশ্নগুলো আপনি কম পাবেন। ওটি একটি প্রফিট সেন্টার, মানে ওই পরিচয়ে আপনি অন্য 10টা ব্যবসা করতে পারেন, ওই পরিচয়ে মানুষ মনে করে যে আপনার অনেক প্রভাব রয়েছে গণভবনের উপরে, অথবা প্রধানমন্ত্রীর সাথে আপনি কাছাকাছি, তাতে কিন্তু আপনি পেশাকে জলাঞ্জলি দিচ্ছেন, দিয়ে আপনি একটা অন্য বেনিফিট। এখানে একটা বিষয় ধরুন, এই আলোচনা আমরা যদি তিনজন এখানে বসে আমরা দীর্ঘ সময় কিন্তু আলোচনা করতে পারবো। আপনি যদি খুব সংক্ষেপে দেখেন যে প্রথমে ইউনিয়নগুলো বিভাজিত হলো, ইউনিয়ন বিভাজনের কারণে কি হলো, আপনার জব সিকিউরিটিটা কার্যকর হলো না। অসংখ্য সাংবাদিক, আপনি সব সাংবাদিক কিন্তু ভালো অবস্থায় নাই, এটা আপনাকে মানতে হবে, মোটেই ভালো অবস্থায় নাই, এবং তাদের জীবনের নিরাপত্তা আমরা দেখলাম না, তাদের চাকরির নিরাপত্তা আমরা দেখলাম না। যখন জীবন এবং চাকরির নিরাপত্তা থাকে না, তখন তার কাছ থেকে আপনি কি ভালো পারফরমেন্স। সেই জায়গা থেকে আমরা অনেক সময় একটা কথা বলি শামীম ভাই, সেটা হচ্ছে যে ঢাকার তো আয়ের উৎস, ঢাকার সাংবাদিকদের নানা রকম কালিমার কথা আছে, আমরা সবসময় একটু দোষ দিয়ে দিই যে যারা জেলায় আমাদের সহকর্মী আছে তাদেরকে, ও তো এইভাবে টাকা কামাচ্ছে, ওকে তো আমি বেতনই দিচ্ছি না। ওকে তো বলা হয়েছে ও যা বেতন আদায় করতে পারে সেটাই। একটা প্রশ্ন শুধু আমি বলি, দেখেন এই মানুষগুলো গত 15 বছরে কি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে? করেনি। পেশার জন্য কি এমন কোনো গাইডলাইন দাঁড় করিয়েছে যেটাতে আপনার আমার মতো, আমরা যে বয়সে সাংবাদিকতা এসেছিলাম, আজকের কোনো ছেলে মেয়েকে তো জোর করলে ওই জায়গায় আসবে না, কেননা সে তো এই পেশার প্রতি তার যে কমিটমেন্ট, এই জায়গাটা উনি আসাতে খুব ভালো হলো। বিরতি থেকে আসার পর আপনি শুরু করবেন। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন শামীম রাজি এবং আশরাফ কায়সার।
ফিরে এলাম এখন প্রকাশে। সাহেব ভাই, জি, আপনার মানে শুরু করার কথা। ধরেন আলোচনা নিশ্চয়ই অনুষ্ঠানে একটা ফরম্যাট আছে আমাদের, হয়তো শেষও করতে হয় একটা জায়গাতে। দেখুন, আমি যে জায়গায় ছিলাম, যে প্রথমে আপনি ইউনিয়ন ভাঙলেন, আপনি সাংবাদিক স্বার্থ দেখলেন না। সাংবাদিকের স্বার্থ না দেখার কারণ হলো তার প্রফেশনাল ডেভেলপমেন্টের দিকে আপনার মন দিলেন না। আপনি খেয়াল করলেন একসময় প্রেস ক্লাবের একটা ভূমিকা ছিল, প্রশিক্ষণ দেওয়া, অন্যান্য কাজে। প্রেস ইনস্টিটিউট ছিল, প্রেস ইনস্টিটিউট, সেই ভূমিকাটা কাউন্সিলের গ্র্যাজুয়ালি নিল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আইএনজিওস দের প্রশিক্ষণের উপর আমরা নির্ভর করলাম। স্বাভাবিক, তারা তাদের মতো প্রশিক্ষণ দিয়েছেন, সেটা আমাদের একমাত্র উৎস হয়ে উঠলো। দেওয়ার কথা ছিল পেশাজীবী যারা এর সঙ্গে যুক্ত, সাংবাদিকতার স্কুলগুলো, ট্রেনিং সেন্টারগুলো, তারা আর যুক্ত থাকলেন না। আমরা প্রশিক্ষণটা আমাদের হাত থেকে মানে সরে এখন গেল। আমি এটা যে আমাদের যে এই যে বিফিউজে, ডিউজে, রিপ্রক্সিমিটি, তারা এই এত বছরে, শুধুমাত্র 17 বছরের কথা আমরা বলছি না, তারও আগে থেকেই, জন্মলগ্ন থেকে এই পর্যন্ত কয়টা প্রশিক্ষণের ব্যবস্থা এবার করেছে? আসেন। তারা ফ্যামিলি ডে করা ছাড়া আর কি করেছে? না, এবার আসেন, আমি তারা পিকনিকের জন্য বিখ্যাত। এইটার যে ক্ষতিটা হলো, জি। আমি অন্য মিডিয়া ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রচুর আছে আন্তর্জাতিকভাবে, তারা এক্সট্রাঅর্ডিনারি কাজ করেন, বাংলাদেশেও তারা করেন। আমি নিজেও যদি আপনি বলেন যে আমার পেশাগত যতগুলো প্রশিক্ষণ আমি নিয়েছি, কোনোটা তো আমার সরকারের টাকা আমি নিইনি, হয় এই ধরনের আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান সহায়তা করে, খোলাখুলি বলি। আমি উন্নয়ন যোগাযোগ নিয়ে দীর্ঘদিন পড়াই, কাজ করি, গবেষণা করি, সেটা আমার অন্য একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের টাকা আমাকে প্রশিক্ষণ নিতে হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এই তালিকা দীর্ঘ হবে। এখন প্রশ্ন হলো, এইটা না করা শুধু না, এর কারণে ক্ষতিগুলো কি হচ্ছে আপনি দেখেন। আপনার যে কোনো প্রতিষ্ঠানে যে একটা এডিটোরিয়াল স্ট্রাকচারের দরকার ছিল, আমরা কি এডিটোরিয়াল স্ট্রাকচার বা এডিটর দরকার শুধুমাত্র সংবাদপত্রে? টেলিভিশন এডিটর ভেবেছে কিনা? যখন বিডিআর-এর এই দুর্ঘটনা ঘটলো, আমি সেটাকে বিদ্রোহ বলি আর যে নামেই তাকে বলি না কেন, আমরা কিন্তু সতর্ক করেছিলাম বারবার যে একটা লাইভ ব্রডকাস্ট কিভাবে হবে, এডিটোরিয়াল চেক এন্ড ব্যালেন্স। আমি যদি নামও বলি, মধ্যে মাইক ঢুকিয়ে লাইভ ব্রডকাস্ট করেছেন, আজকের অনুভূতি জানতে চান যিনি, আপনি আজকের ঘটনার একদম আপনি প্রত্যক্ষ উদাহরণ টেনে আনতে পারবেন তুষার, যে আজকে পর্যন্ত যাকে আমি অসাধারণভাবে নায়ক করে তুলছি, এবং পরের দিন সকাল বেলা 11টার মধ্যে তাকে আমি ভিলেনে পরিণত করেছিলাম, এবং আমরা তখন সতর্ক করেছিলাম। তখন এত এখনো হচ্ছে, এই যে আমরা দেখেন তখনকার এত টকশো ছিল না, এত টেলিভিশন চ্যানেল যা ছিল, আমরা বলেছিলাম যে ইমিডিয়েটলি আমার প্রফেশনাল এডিটোরিয়াল বডি দরকার, টেলিভিশনগুলো হোক, লাইভ ব্রডকাস্টের গুলো হোক, রেকর্ডিং এর ক্ষেত্রে। আপনি একটু শেষ করি, এই যে বিভাজন বললেন, এই বিভাজনে কি হলো? আপনি সাংবাদিক স্বার্থ দেখলেন না, আপনি চাকরির নিরাপত্তা দেখলেন না, আপনার মতো প্রশিক্ষণ আপনি তৈরি করলেন না, এবং যে কোড অফ কন্ডাক্ট আপনাকে তৈরি করতে হবে। আপনাকে কি কোড অফ কন্ডাক্ট আরেক দেশ তৈরি করে দেবে? আপনি সেটা তৈরি করলেন না। আপনার দরকার ছিল বিট ডেভেলপ করা, আরো বিশেষায়িত সাংবাদিক তৈরি করা। আপনি করলেন ফোরাম সাংবাদিকতা, সচিবালয় কোথায়, অমুক কোথায়, আমার মনে হয় ওর একটা ডাইরেক্টরি তৈরি করা যাবে। কথা তো ছিল যে আপনার চ্যানেলে, আপনার সংবাদপত্রে, আপনার অনলাইনে সে বিশেষায়িত সাংবাদিক হয়ে উঠবে ক্রমশ। 2-3টা পত্রিকা যে করেনি তা কিন্তু না, তারা কিন্তু কোনো ফোরামের অংশ হয়নি, কিন্তু তারা বঞ্চিত হয়েছেন, তারা নিগ্রহের শিকার হয়েছেন, তারা কিন্তু চেষ্টা করেছেন যে তারা কোনো সদস্য পদ নেবেন না, ইত্যাদি নেবেন না। এই সংকটকালে যে বিবিসি আর আগের মতো বিবিসি নাই, এখন আমি বিবিসির হয়ে এখানে বিজ্ঞাপন দিচ্ছি না, আপনি দেখুন শেষ পর্যন্ত তার ওয়েব পোর্টালে আপনাকে দেখতে হচ্ছে যে প্রতিদিন কি ঘটনা ঘটছে বা পরপর কি হচ্ছে, যখন সবকিছু বন্ধ থাকছে, তার কোয়ালিটিটা একই রকম ভাবে আপনি দেখেন। আমরা আমাদেরকে ট্রাস্ট করে কিনা সেই মূল্যায়ন আমরা কোনোদিন করিনি, কারণ সেই মূল্যায়ন আপনি কিভাবে করবেন? আপনি যখন সরকার প্রধান প্রেস কনফারেন্স ডাকছেন, অন্য একটা চ্যানেলও ছিল, আমাদের একজন সমন্বয়ক ছিলেন আন্দোলনকারীদের, আমরা তার সামনে বলছি, আমি এবং আর একজনই আমাদের সহযোদ্ধা, যে দেখেন আমরা কিন্তু বহুবার সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আমরা তাদেরকে বলেছি যে ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমরা কি তাদের চিনতাম না? তারা কি আপনারা আমার সহকর্মী না, বন্ধু না? আমরা কি বলিনি? আমরা বলেছি, কিন্তু একই রকম প্রেস কনফারেন্স আমরা আবার দেখছি, একই রকম ভাবে একটা সফর সঙ্গী হওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য নিতে যেটা করেছি, হয়তো তালিকায় 100 জন সুবিধা নিয়েছে, ক্ষতি করেছেন কয়েক হাজার মানুষ। কিন্তু এই যে আমি আসলে কাছে যে এই যে পোষা পাখি সাংবাদিকতাটা, এখন আমরা কোন দিকে যাব? ওই জায়গা থেকে এই পাখি কি এই খাঁচা থেকে যে ছাড়া পেলো, জি হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে পাখি একটু ডানা টানা ঝাপটা আবার খাঁচার ভিতরে ঢুকে পড়ে, আসলে কি হবে শেষ পর্যন্ত? প্রথম কথা, এই মানুষগুলো যাদেরকে আমরা চিনি, যাদের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তারা আত্ম উপলব্ধি করতে পারছেন কিনা যে কি অপরাধের সাথে তারা যুক্ত হয়েছিলেন। দেখেন, আমি খুব সচেতনভাবে অপরাধ শব্দটি ব্যবহার করছি, কেননা আমরা একটু আগে বলছিলাম দলের প্রতি ভালোবাসা, ব্যক্তি স্বার্থ ইত্যাদি, তার উপরে রাষ্ট্রীয় অপরাধ করেছেন তারা। দেখুন, একজন সাংবাদিক যদি, আমরা জানি যে খুব দ্রুত একজন ডিসিশন মেকারের কাছে যেতে পারেন,
তিনি মন্ত্রী হতে পারেন, তিনি উপদেষ্টা হতে পারেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। এইটার বেনিফিট সে তখন নেওয়া শুরু করে। অন্য অনেক প্রফেশন কিন্তু এত দ্রুত কাছে যেতে পারে না, তার পেশাগত কারণে উনি কাছে যান। কিন্তু আমরা যে এতদিন বললাম যে ইউনিয়ন ভেঙেছে এবং দুটি দলের কারণে, আমি এখন আমার কথা প্রত্যাহার করছি, দুটি দলের কারণে ইউনিয়ন ভাঙেনি, ব্যক্তি স্বার্থে ইউনিয়ন ভেঙেছে। ওই ব্যক্তিরা দলগুলোকে বুঝিয়েছেন যে তাদের ভাঙা দরকার, তাহলে তারা আখেরে বেনিফিট পাবেন। তাতে করতে গিয়ে যেটা হয়েছে, পুরো কমিউনিটিকে তারা বঞ্চিত করেছেন তাদের কিছু আখেরে পাওয়ার জন্য। এটি উপলব্ধি করতে হবে। সমস্যাটি ব্যক্তির। এই যে আমরা গুটি কয় মুখ চেনা মানুষকে দেখেছি, যে যাদের তৎপরতা দেখে আমার মনে হয়েছে না সাংবাদিক, না মাফিয়া, না সরকারি চামচা, আমরা বুঝতে পারছিলাম না ওনার পরিচয়টা আসলে কি। ঠিক আছে, একজন সাংবাদিকের তো কথা বলা, গেট আপ, ইন্টিগ্রিটি দেখে বুঝতে হবে উনি আসলে মিডিয়া প্রফেশনাল কিনা। তার অভাব বলে দিবে। তাদের অনেককে আমাদের মনে হয়েছে যে তারা কেউ কেউ ভাবতে শুরু করেছিলেন তারা সরকার চালান অংশ, তারা সরকারের অংশ। সরকারের ইমেজ, সরকারের বিপদ আপদ, সরকারের অবৈধভাবে টিকে থাকা, এগুলো তাদের সাংবাদিকতার পার্ট হয়ে গেল। তারপরেও আমি মানতাম, যদি কথার কথা যে একটা টেলিভিশনের মালিক যিনি লাইসেন্সটি পেয়েছেন তার অনেক লেনদেনের বিষয় থাকতে পারে, তিনি সেটা আরোপ করেছেন এডিটোরিয়ালের উপরে, তিনি সেটা আরোপ করেছেন নিউজ রুমের উপরে, তিনি সেটা আরোপ করেছেন এই যে প্রান্তিক একজন সাংবাদিকের উপরে। আরও একটা কথা বলি তুষার, আপনি গোয়িং ফরওয়ার্ড বলছিলেন, একটা জিনিস মনে রাখতে হবে, প্রেস কনফারেন্স একজন ওয়ার্কিং জার্নালিস্টের অ্যাটেন্ড করার বিষয়। সেখানে প্রধান সম্পাদকের যেতে হয় না, সম্পাদকের যেতে হয় না, মালিকের যেতে হয় না, ম্যানেজিং ডিরেক্টরের যেতে হয় না। এই লজ্জা তারা যদি উপলব্ধি না করেন তাহলে আমরা কি করে? আমি সব মিলে মনে একটা বা দুটাতে যেতে হয়েছিল, গিয়েছিলাম। আপনি খালি একজন খেয়াল করবেন, সেখানে কিন্তু বিভিন্ন সময় আমি দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী বা তার যে প্রেস সচিব, তারা কিন্তু বলেছে যে এই ছোটদেরকে বলতে দেন, বা এই যে যারা সবসময় আমাদের প্রধানমন্ত্রী বিট কাভার তাদেরকে বলতে দেন, আপনারা কম এবং দোষটি বলেছেন। আপনাকে বলে রাখি, আমি মনে করি প্রধানমন্ত্রীর দপ্তরের পুরো দায় না, এই দায়টি আমরা তৈরি করেছি। দেখুন, একজন ওয়ার্কিং জার্নালিস্ট যখন প্রেস কনফারেন্সে যায়, তার প্রশ্নের ধরন আপনাকে বলে দিবে যে সেই সাবজেক্টে কাজ করে ডে ইন অ্যান্ড ডে আউট, এবং সে তিতা প্রশ্নটি করতে পিছপা হবে না। একজন মালিক বা প্রধান সম্পাদক বা সম্পাদক যখন যান, তার প্রশ্নের ভেতরে তার কিছু স্বার্থসিদ্ধির ব্যাপার থাকে এবং তার কিছু সম্পর্কের ব্যাপার থাকে, এবং যেটিকে এই যে যতগুলি সংবাদ সম্মেলন বা হয়েছে তার যদি একটা সংকলন বের করেন, সেখানে দেখবেন যে প্রশ্ন বলতে আমরা যেটা বুঝাই, শিক্ষক যেটাকে প্রশ্ন হিসেবে স্বীকৃতি দিবেন, এগুলো কিন্তু করেছে হচ্ছে এই যে মাঠের সাংবাদিক, ওয়ার্কিং জার্নালিস্ট যাদেরকে বলি, যারা ওই বিটটা কাভার করতেন, তারাই প্রশ্নটা করেছেন, বাকিরা হচ্ছে পর্যবেক্ষণ দিয়েছে। এটা দেখেন, এটা একটা নেক্সাসের মতো হয়ে গেছে, মানে তারাপদ রায়ের কবিতার মতো। মানে এটা এমন হয়েছে যে আমি চাইলেও স্বাধীন হতে পারবো না, কারণ আপনি চাইছেন যে আমি যেন স্বাধীন না হই। আমি নিজেই বলছি, তার কবিতার মতো বলবো, সাবাস সাবাস, চারিদিকে হর্ষধ্বনি উঠছে যে রাজার বস্ত্র তো অতীব সূক্ষ্ম, এটা তো আমি দেখতে পাচ্ছি না। আবার একই রকম ভাবে আমিও ভাবছি যে একটা অপ্রিয় হবার সংস্কৃতিতে আমি কেন যাব। এই নেক্সাসটাও কিন্তু খুব সাংঘাতিক রকম তৈরি হচ্ছে, মানে কেউ কাউকে ভাঙতে দিচ্ছি না, মানে খাঁচাটা কেউ ভাঙতে পারছে না, মানে এই খাঁচা ভাঙবো আমি কেমন করে, অসম্পূর্ণ গানের মতো। কথা না বললে, আমি একজন সম্পাদককে একদিন দেখেছি তার রুমে পায়চারি করছিলেন এবং ডেপুটি প্রেস সেক্রেটারির ফাঁস করা প্রশ্ন মুখস্থ করছিলেন। ডেপুটি প্রেস সেক্রেটারি ঠিক করে দিতেন কে কি প্রশ্ন করবেন, এবং এরকম 18-19 জন একটা বিষয়, মানে এই আলোচনা থেকে মানে আমি মানে সুপারিশ দেওয়াই তো আমাদের কাজ, আমাদের জীবনটাই গেল সুপারিশ দিয়ে। তাতে এই এক জীবনে কত রকম রাষ্ট্র পরিবর্তন হলো, তত্ত্বাবধায়ক সরকার, রাজনৈতিক সরকার, সামরিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সুপারিশই থেকে যাচ্ছে। মানে এর আর কোনো এখন সেই সময় এসেছে কিনা যে সুপারিশগুলো আমি একটু আশাবাদী এবং আপনার কাছে ফিরবো বিরতি থেকে ফিরে এসে। দর্শক, যাচ্ছি আবার এখন প্রকাশ্যে বিরতিতে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন আশরাফ কায়সার এবং শামীম রেজা। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আমরা এই বিরতির মধ্যে একটু কথা যেটা উঠলো, এটা খুব গুরুত্বপূর্ণ। সুপারিশের পাশাপাশি যে একটা প্রজন্ম তারা সাংবাদিকতা দেখেনি, শুধু আমি যারা পাঠক দর্শক তাদের কথা না, আমরা এখন যেমন আমরা যাদেরকে নিয়ে কাজ করছি, যে আমি এখন টেলিভিশনে যাদেরকে নিয়ে কাজ করছি, তারাও কিন্তু এই আশরাফ ভাই সাংবাদিকতা, আমাদের করা সাংবাদিকতা যতটুকু করতে পেরেছি তাদের কাছে এরকম ইউটিউবে এই সাংবাদিকতা করেছেন। সুতরাং ওদেরকে এখন আমরা যাই বুঝাতে চাই
এরা বলে না না, এই যে আমরা যেটা করছি এটাই তো সাংবাদিকতা। সুতরাং প্রকৃত অর্থে আমরা যতটুকু সাংবাদিকতা করতে পেরেছিলাম সেটা তারা পারছে না। আপনি যদি ওইভাবে বলেন, মানে প্রথমে হচ্ছে এই মুহূর্তে যে খারাপ দৃষ্টান্ত তারা দেখেছে সেইটা থেকে তাদের বের হওয়া খুব কঠিন হবে। আমরা যতগুলো আলোচনা করলাম, সাংবাদিকদের বিভাজন, ফোরাম সাংবাদিকতা, সুবিধা নেওয়া, বাস্তব অবস্থা আমরা বুঝতে ব্যর্থ হওয়া, এবং যে কথা দিয়ে উনি শুরু করেছেন যে কোনটা সংবাদ আর কোনটা আমার মতামত সেটাকে গুলিয়ে ফেলা, হ্যাঁ প্রোপাগান্ডা, সম্পাদকীয়কে এক করে ফেলা। এবং আমিও রাষ্ট্রের নেক্সাসের একটা অংশ হিসাবে, সরকারের একটা অংশ হিসাবে বা একটা মুখপাত্র হিসাবে পরিণত হয়। একটা কথাই বলা যায়, এটা হচ্ছে সাংঘাতিক ট্রাস্ট বা বিশ্বাসের একটা ভঙ্গ। আপনি বিশ্বাস ভঙ্গ করেছেন, এবং আপনি যদি একদম বলেন যে ব্রিচ অফ যে আপনার যে এগ্রিমেন্টটা ছিল, জনগণের সাথে আপনার যে চুক্তিটা ছিল, সেই শপথটা ছিল, সেটা আপনি ভঙ্গ করেছেন। এখন আপনি কি করবেন? এবং আমরা একাধিক মিডিয়ার নাম বলছি, কেউ নাম উচ্চারণ করছি, কেউ ভদ্রতার খাতিরে বলছি না, কেউ সরাসরি বলে দিচ্ছি আলোচনা চলবে, আমি না বললেও এটা ঠেকানো যাবে না। আপনার মনে আছে উপসাগরীয় যুদ্ধের পরে বিবিসি এবং সিএনএন, একটা হচ্ছে পাবলিক সার্ভিস মিডিয়া, জনগণের টাকায় চলে, আর একটা প্রাইভেট মিডিয়া, কিন্তু অত্যন্ত আমেরিকান পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত, তারা ক্ষমা চেয়েছিলেন। সে ক্ষমার ভাষায় যাই হোক, যে একটা বিশেষ পরিস্থিতিতে আমাদেরকেও ওই কমান্ডারের অফিসে গিয়ে এক ধরনের ব্রিফিং নেওয়ার মতো করে সংবাদ দিতে হয়েছে, বাট বাস্তবতা এই ছিল, আমাদের কাছে ফুটেজ আছে, এমবেডেড আমরা করেছি। আমি মনে করি 360 ডিগ্রি না ঘুরে গিয়ে যে গণমাধ্যমগুলো তার উপরে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ, আমরা সবাই ব্যর্থ, এখানে যে বলেছে আমি আমার ব্যর্থতা স্বীকার করি, কিন্তু আমি মনে করি যে বলা উচিত তাদের যে আমরা ভুল করেছি। আপনি কালকেই ঘুরে যাবেন এবং আবার আলোচনা হবে, আবার সংবাদ হবে, আপনি যাব, আমি যাব, প্রত্যেকেই যাব সেখানে, কিন্তু একেবারেই সেটার কোনো রকম ক্ষমা প্রার্থনার বিষয় থাকবে না। তার এই নতুন সম্পাদকীয় যারা এখন দায়িত্বে আছেন তাদেরকে বলতে হবে এই পরিস্থিতিতে আমাদের এই ভুল হয়েছে, এই কাঠামোগত সীমাবদ্ধতার কারণে আমরা পারিনি, কিন্তু আমাদের এই অবস্থানগত যা ছিল এটা বলাটা আমি মনে করি এখন একটা ফরজ। এই যে আশরাফের কাছে জানতে চাই, এই যে ঘুরে যাওয়া, সেখানে একটা ভয়ের সংস্কৃতি কাজ করছে কিনা, যে এরপরে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে যদি না থাকি তাহলে আমি এই পদে টিকতে পারবো না, টেকসই হবে না, আমার চ্যানেলের ক্ষতি হতে পারে, সেই কোনো ভয়ের সংস্কৃতিকে আপনি দেখতে পান, কোনো পূর্বাভাস দেখতে পান? সেটা দেখতে পাই, এবং সেইটারই ইন্ডিকেশন আমরা পরিবর্তনের চিত্রের মধ্যে দেখতে পাই। সেটা টেলিভিশন স্ক্রিনেও দেখতে পাই, নিউজ পেপারের কন্টেন্টেও দেখতে পাই। কেননা তাদের অতীতটা এত কদর্যময়, তারা এখন অনেক ভয়ে আছেন, যেটি যৌক্তিক না, কখনো কখনো আগামীকে নিয়ে ভয়। আপনি তুষার, সারা দেশে এত লোক পদত্যাগ করছে, কোনো সম্পাদককে পদত্যাগ করতে শুনেছেন? আমি শুনিনি। তাদের অব্যাহতি নিতে শুনেছেন? নেননি। তাদের নৈতিক দায় নিয়ে তাদের পদ ছেড়ে দিতে হবে, মালিকানা ছেড়ে দিতে হবে, সম্পাদকীয় প্রধানের দায় ছেড়ে দিতে হবে। যারা 15 বছরের একটি ফ্যাসিবাদী শাসনের পক্ষ হয়ে তার ব্যবসায়িক সমৃদ্ধির জন্য কাজ করেছেন, সম্পাদকীয় প্রতিষ্ঠানকে জলাঞ্জলি দিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, পাঠককে বিভ্রান্ত করে, তিনি দায় নিয়ে, তারা লিখতে পারেন ভালো, বলতে পারেন ভালো, সুন্দর করে বলবেন যে আমি এই দায় নিয়ে অব্যাহতি নিলাম, আমি এখন থেকে অন্য ব্যবসা করব, সোয়ারি ঘাটে আড়তে থাকবো, বা মাছের ব্যবসা করব, বা কিছু একটা। এত যে মানুষ পদত্যাগ করলো, এত যে মানুষ অব্যাহতি নিল, এই প্রথম রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সাংবাদিকতাও কিন্তু কালিমা লিপ্ত হলো, কলঙ্কযুক্ত হলো। সেখানে আমরা দৃষ্টান্তমূলকভাবে দেখতে চাই কে অব্যাহতি নিচ্ছেন, কে পদত্যাগ করছেন, কে মালিকানা থেকে বিরত হচ্ছেন, এবং কে বলছেন যে এই প্রতিষ্ঠানে আমরা ক্ষতি করে গেছি। সাংবাদিকতার মতো দেখুন, সাংবাদিকতা অন্য 10টি প্রফেশনের মতো না, বারবার আমি বলছি, কেননা তার সেরকম জোরালো কোনো কাঠামো থাকে না। এটি অনেকটা আপনার শব্দ দিয়ে গাঁথুনি হয়, ইন্টিগ্রিটি দিয়ে স্থাপনা হয়, এবং আপনার এক্সপেরিয়েন্স দিয়ে আপনি বুঝে ফেলেন। আমরা যে নতুন যুগের ছেলে মেয়েদেরকে সাংবাদিকতায় কেন আনতে চাই, কারণ বাংলাদেশের রাষ্ট্র যখন এই দিকে যাচ্ছে, এই যে আমরা একটা ডিজাস্টার থেকে বেরোলাম, সামনের দিনগুলোতে আমাদের গণমাধ্যমকে আরও শক্তিশালী হতে হবে। কেননা আপনি ভাবার কোনো কারণ নাই, এমনকি অন্তর্বর্তী সরকারও আমার একটা বড় সাবজেক্ট। তিনি কি বিপ্লবের চেতনায় চালিত হচ্ছেন, নাকি তারা পুরনো অভিজ্ঞতা থেকে অনেক কাজ করছেন? উপদেষ্টা পরিষদ গঠনে কি আমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছি, কে কাকে চিনি, নাকি আমরা ইন্ডিপেন্ডেন্টলি করেছি? এই প্রশ্নগুলো আপনাকে যখন যতই মনে হোক এই মুহূর্তে অতটা আনপ্লেজেন্ট, কিন্তু আপনাকে করতে হবে। আমার মনে হয় এই বাংলাদেশের সাংবাদিকতার 1 নম্বর চ্যালেঞ্জ এখন ট্রাস্ট, বিশ্বাস। আমাদেরকে বিশ্বাস করছে না। আপনি ট্রাস্ট কি করে ফিরিয়ে আনবেন?
প্রতিষ্ঠানের ভেতরে আপনি কি করে পরিবর্তন আনবেন, ব্যক্তির কি পরিবর্তন আনবেন, এডিটোরিয়াল ডিসিশনের কি পরিবর্তন আনবেন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি প্রতিদিন যে কন্টেন্ট পরিবেশন করছেন সেটিকে কত নির্মোহভাবে বস্তুনিষ্ঠভাবে আপনি পরিবেশন করতে পারবেন। আমি আপনাকে একটা গ্যারান্টি দেই, দলীয় সাংবাদিকতা করে যারা গত কয়েক বছরে নিজেদেরকে ফুলে পেঁপে উঠতে দেখেছেন, তারা হয়তো প্রফেশনাল জার্নালিজম করে তার থেকে আরও বেটার হতে পারেন। এই আশাবাদ আমি তাদেরকে দেখাতে চাই। তারা ওই সময়টিকে যদি একবার ভেবে দেখেন, এবং আমি নিশ্চিতভাবেই চাই না আমাদের এত প্রিয় একটি প্রফেশনকে বিক্রি করে কেউ কিছু পদ পদবি অর্জন করে সাময়িকভাবে বেনিফিটেড মনে করে প্রতিষ্ঠানগুলোকে ক্ষতি করে এবং এরকম একটি পেশাকে বিপর্যস্ত অবস্থায় ফেলে দিক। এটি আমার মনে হয় সুযোগ দেওয়া। আমরা শেষের দিকে শামীম ভাই আপনার কাছ থেকে দুটো জিনিস, একটা হলো দেখেন উনি যে আশাবাদ ব্যক্ত করলেন বা যে প্রত্যাশার কথা বললেন, তার সব কিছু কিন্তু কাঠামোগত পরিবর্তন করে হবে না, এবং এই পেশাগত উন্নয়নটা কিন্তু গণমাধ্যমের ভেতর থেকেই হতে হবে। একটা সম্পাদকীয় নীতি কি হবে সেটা তো আপনাকে আমি কেবল প্রশিক্ষণ বা আইন দিয়ে করতে পারবো না, আপনার অনুশীলনের মধ্যে দিয়ে সেটা করতে হবে। আপনি কতদূর আপনি সামনের দিকে অগ্রসর হতে চান, কত ভালো হতে চান, সেই আস্থার জায়গা ফিরিয়ে আনা মানেই কিন্তু আপনার দক্ষতা অর্জন করতে হবে, আপনার নীতি জ্ঞান অর্জন করতে হবে। এবং উনি যেটা বললেন, সমস্ত প্রশাসন থেকে আপনি খেয়াল করেন, শিক্ষা প্রশাসন থেকে জনপ্রশাসন, কেউ দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, কাউকে হয়তো অন্যভাবে ব্যবস্থা করা হচ্ছে। একমাত্র জায়গা কেউ কিন্তু এখনো পর্যন্ত বলেননি যে আমি দায় স্বীকার করে আমি সরে যাচ্ছি, যদি আপনারা রাখলে রাখেন, না রাখলে না রাখেন। আপনি আসেন সুবিধার একটা অন্যতম জায়গা বাংলাদেশের মিশনগুলো। আমাদের এখন সব মিলে প্রায় 100টার মতো বোধ অফিস, 70টা 75টা যদি দূতাবাস, আমার সংখ্যা ভুল হতে পারে। অন্যতম একটা জায়গা আমি লক্ষ্য করেছি যে যখন সরকার প্রধান গেছেন, তার সঙ্গে তো বিমান ভরে গেছেনই তারা, একই সঙ্গে ওই জায়গাগুলোতে একাধিক পদ, আগে তো হয়তো একটা প্রেস পোস্ট ছিল, সেখানে একাধিক পদ তৈরি হচ্ছে অনতি বিলম্বে। এইটা এবং আমাদের পাবলিক ডিপ্লোম্যাসি সম্পর্কিত যতগুলো সেকশন আছে পররাষ্ট্র মন্ত্রণালয় উন্মুক্ত প্রতিযোগিতা আহ্বান করতে হবে, যে কোনো জায়গায় যে কোনো দূতাবাস, জাতিসংঘ হোক, সেটা লন্ডন হোক, নিউ ইয়র্ক হোক, প্যারিস থেকে নেপাল পর্যন্ত হোক আর কলকাতা পর্যন্ত হোক, উন্মুক্ত বিজ্ঞাপন হবে যে আমি প্রেসের জন্য একজন প্রেস কাউন্সিলর কিংবা ইত্যাদি ইত্যাদি পদের লোক করছি, উন্নত দেশে যা হয় আপনি প্রতিযোগিতা আসুন, আপনি পরীক্ষায় বসুন। আপনি এটা কিন্তু দারুণ প্রস্তাবনা। এটা আপনি অন্তত চিন্তা করেন, আপনি যখন মেধাবী কত মানুষকে তখন পাবেন যাদের ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের এক্সপেরিয়েন্স আছে। আমি আসলে এই মুহূর্তে সব করেছি যে আমাদের যখন অল্প সংখ্যক অফিস ছিল, আমরা কিন্তু জানতাম যে আমাদের ধরেন 1 ডজন বা হয়তো 20টা জায়গাতে আমাদের প্রেসের লোক থাকতেন, এটা হাতে গোনা জানতাম। এখন যদি আপনি সংখ্যাটি বের করেন, শুধুমাত্র প্রধান না, প্রধান, উপ, তার নিচে আপনি উন্মুক্ত প্রতিযোগিতা ডাকেন, অন্যতম একটা বড় জায়গা যে বিদেশে থাকবো 1 মেয়াদ 2 মেয়াদ, সেখানে একটা অত্যন্ত সুযোগ সুবিধা সরকারি পাবো, এত সহজ না। একটা লোক পড়তে যাওয়া, প্রশিক্ষণে যাওয়া, অন্য যাওয়া, আর একটা আমাদের যে অফিসগুলো আছে সেখানে থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনি প্রতিযোগিতা ডাকেন, আপনি একজন প্রফেশনালকে আপনি চিন্তা করেন কত দারুণ সুযোগ দিবেন। ধরুন একজন ভালো সাংবাদিক অথবা কমিউনিকেশনে এক্সপার্ট একজন, দেখুন আমরা এক পর্যায়ে রাষ্ট্রের জন্য কাজ করতে চাই, আমরা চাই যে সরকার অথবা ডিপ্লোমেসি, পাবলিক ডিপ্লোমেসি, কমিউনিকেশনে পৃথিবী বদলে গেছে, সেইখানে আপনি একজন দলীয় মধ্যমানের লোককে দিল্লিতে পাঠাচ্ছেন। আমি অফিসের নাম ধরে বলি, এই মুহূর্তে দিল্লিতে আপনার কেমন লোক দরকার, এই মুহূর্তে আপনার লন্ডনে কাকে দরকার, এই মুহূর্তে আপনার নিউ ইয়র্ক এবং আপনার ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে কাকে দরকার, আমার যদি জেনিভাতে ওই ধরনের লোক আপনি কোন সেট পাঠাতে চান। পাবলিক ডিপ্লোমেসি সংক্রান্ত যা কিছু আছে, যে মন্ত্রণালয় যেখানে আছে, উন্মুক্ত প্রতিযোগিতা দিতে হবে। একই সঙ্গে একেবারে শেষ এক লাইনে বলি, কাঠামোগত পরিবর্তন দরকার আছে। কমিশনের আলোচনা কিছুটা হচ্ছে, তাতে যেটা হবে যে লাইসেন্সের অবস্থা কি হবে, কাকে আপনি দায়িত্ব দেবেন। আমি বলছি না যে সবকিছু আইনি, কিন্তু অর্গানিক ভাবে আমরা পারিনি, যেহেতু অর্গানিক প্রক্রিয়া আমরা পারিনি, অতএব আমার মনে হয় জবাবদিহিতার কারণে, কাঠামোবদ্ধর কারণে আমাদের আবার সেই একটু নীতিমালার দিকে তাকানো প্রয়োজন। আশরাফ ভাই, শামীম ভাই, আমরা ওই যে জবাবদিহি শব্দটাকে নিতে চাই, আমরা অন্যের জবাবদিহিটা চাচ্ছি, নিজেদের জবাবদিহিটার ক্ষেত্রে আমরা মৌন ভূমিকা পালন করছি। পাশাপাশি ওই দাবিটা তো থাকলে আমাদের পক্ষ থেকে যে সাংবাদিকদের আয়ুষ্যটা আসুক। সবচেয়ে যে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে মানুষ বিশ্বাস করতে শুরু করুন, সেই জায়গাতে আমাদের কাজ করা দরকার। আমরা তৈরি হই যে আমরা মানে বলি যে আমাকে বিশ্বাস করুন, এবং বিশ্বাস করার মতো কাজটাও আমাদেরকে করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এতক্ষণ এই এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।